নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের এই হরর স্টেশনে। আমি শুভজিৎ। আজ আমাদের ভয়ের সফরে আপনারা শুনবেন লেখক সৌরভ চক্রবর্তী শাস্ত্রীর কলমে কাচ্চা কালুয়া। কিন্তু ভয়ের যাত্রায় যাওয়ার আগে টিকিটটা কাটতে হবে তো। তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটায় চাপ দিয়ে কেটে ফেলুন আজকের ভয়ের যাত্রার টিকিটটা, আর অল করে দিন ওই বেল আইকনটা। কি কেটে নিয়েছেন তো টিকিটটা? চলুন তাহলে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। আর অনুরোধ রইল গল্পটা শেষ অবধি শোনার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প কাচ্চা কালুয়া। গল্প পাঠে আমি শুভজিৎ, অভিনয়ে বৈশালী চৌধুরী। কি যেন চাপা গোমরানো অভিশাপ বুকে নিয়ে অন্ধকার বাড়িটা দাঁড়িয়ে আছে। এককালে জমজমাট বাড়িটা এখন এখানে ওখানে ফাটল, কোথাও কোথাও গজিয়ে ওঠা গাছ, আর অযত্নে অবহেলায় এক বুক দীর্ঘশ্বাস নিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। বাড়ির চাতালের দেবী মূর্তির দিকে তাকিয়ে মধুরা অনুভব করে যেন বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ এক দুঃস্বপ্নের কথা বলতে চাইছে। রাতের অন্ধকারে বাড়ির প্রতিটা কোণ যেন এক রহস্যময়তা বহন করছে। বাতাসে মিশে থাকা পুরনো ধুলো আবর্জনার গন্ধ এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। জানলাগুলির কাঁচে আঁকা ফাটলগুলো যেন বাড়ির প্রতিটা অংশের এক অজানা কথা বলতে চাইছে। এক রাতে মধুরা জানলা দিয়ে বাড়ির অন্ধকার অংশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই ঝনঝন করে বাসনপত্র পড়ে গেল। তারপরে এই দোতলায় টানা বারান্দায় ধূপধাপ করে কে যেন ছুটে গেল। মধুরা জানলার পাশে দাঁড়িয়ে সব আওয়াজ শুনতে পায়, কিন্তু সে এই সব শুনে অভ্যস্ত হয়ে গেছে। তার মনে হয় রাতে বাড়ির মধ্যে এক অদৃশ্য শক্তি বিচরণ করে। কখনো কখনো আসবাবপত্রের নিজস্ব আওয়াজে বাড়ির ভেতরে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করে। রান্নাঘরে হঠাৎ শুনতে পাওয়া যায় এক অদৃশ্য কোনো শক্তি বাসনপত্র ফেলে দিচ্ছে। হঠাৎ করেই কোনো কান্নার মতো শব্দ ভেসে আসে। রান্নাঘরের আলো বিচ্ছিন্নভাবে জ্বলতে জ্বলতে নিভে যায় এবং এক পুরনো ঝাড়বাতি হঠাৎ করেই নিচে পড়ে যায়। মধুরা জানে না এই ভয়াবহ অস্বাভাবিকতা কিসের ফল। মধুরার পরিবার একসময় শহরের একটি সম্মানজনক পরিবারের মধ্যে পড়ত। তার পিতামহ অখিলেশবাবু ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার ব্যবসা ফুলে ফেপে উঠেছিল এবং বাড়ির প্রতিটা কোণ ছিল সোনালি আলোয় মাখা। সুখ সমৃদ্ধিতে পূর্ণ ছিল তাদের জীবন। অখিলেশবাবু এবং তার স্ত্রী সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতেন, কিন্তু হঠাৎ করেই তাদের সুখের জীবন এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়ে। একদিন রাতে মধুরার কাকা, যিনি তখন তরুণ, হঠাৎ ছাদের ওপর দিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। এই রহস্যের এখনো কোনো সমাধান মধুরার পরিবারের কাছে নেই। পাড়ার লোকজন বলছে তার কাকার মৃত্যুর আগে তার মধ্যে অদ্ভুত উত্তেজনা দেখা দিয়েছিল। কেউ কেউ বলে তিনি রহস্যময় মানুষকে দেখেছিলেন, কিন্তু তার কিছুই নিশ্চিত করা যায়নি। এর কিছুদিন পর অখিলেশবাবু এবং তার স্ত্রী একটি সাধকের কাছে গিয়েছিলেন। গাড়ি নিয়ে ফেরার পথে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষে অখিলেশবাবু এবং তার স্ত্রী দুজনেই মৃত্যুবরণ করে। দুর্ঘটনার পর বাড়ি এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে চলে যায়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেন। দুর্ভাগ্য তখনও তাদের পিছু ছাড়েনি। হঠাৎ একদিন মধুরার বাবা অফিস যাওয়ার পথে একটা দুর্ঘটনায় নিজের একটা পা হারান। তার কিছুদিন পরেই হঠাৎ মধুরার মা একটা স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজের স্পষ্ট কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। অনেক চেষ্টার পরেও কলেজ শেষ হওয়ার পর কোনো ভালো চাকরি মধুরা পাচ্ছিল না। মধুরার বাড়িতে অস্বাভাবিক ঘটনা এখন প্রতিদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এক রাতে মধুরা ঘুমের মধ্যে একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়।
ঘরের অন্ধকারে একটা কালো ছায়া তার পাশ থেকে সরে যায়। মধুরা কাঁচ ভাঙার শব্দ পেয়ে দৌড়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে কল নিজে থেকেই খোলা, গড়িয়ে পড়ছে জল, এবং এক অদৃশ্য শক্তি বাথরুমের দরজার পাশে একটি পুরনো আয়না ভেঙে ফেলেছে। এই দুর্ঘটনা মধুরার মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করে। আরেক রাতে রান্নাঘরের আলো হঠাৎ করেই জ্বলে ওঠে এবং রান্নাঘরের মধ্যে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে। মধুরা রান্নাঘরে গিয়ে দেখল পুরো রান্নাঘর অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠেছে। সে বুঝতে পারছে না কিভাবে এমন ঘটনা ঘটছে। মধুরা অতিষ্ঠ হয়ে উঠেছে এই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে করতে। সে বুঝতে পারে এই রহস্যের সমাধান না করলে তাকে ও তার মা বাবাকে তিল তিল করে মরতে হবে এই বাড়িতেই। মধুরা জানতে পারে তার বন্ধু পরিবারের সাথে বেনারসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার মনে আশার আলো জ্বলে ওঠে। ওখানে অনেক পুরনো মন্দির ও সাধকদের বসবাস। তারা হয়তো এই সমস্যার সমাধান দিতে পারবেন। পুজোর সময় তার বান্ধবী রুমনা এবং তার পরিবারের সঙ্গে একটি টিকিট কেটেছে মধুরা। বেনারসে গিয়ে প্রাচীন সাধকদের সাথে সাক্ষাৎ করে নিজের সমস্যার সমাধান খোঁজাই তার লক্ষ্য। মধুরার মনে হচ্ছে এই অভিশাপের সমাধান শুধু সেখানেই পাওয়া যাবে। সে বিশ্বাস করে যে সে বেনারসে প্রাচীন ধর্মীয় বিদ্যা এবং সাধকদের সাহায্যে তার বংশের অভিশাপে সমাধান সম্ভব। মধুরা অনেক আত্মবিশ্বাস এবং আশা নিয়ে বেনারসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মধুরা তার মা বাবাকে জানায় সে বেনারসে যেতে চায়। তার মন বলছে সমস্যার সমাধান সেখানেই আছে। আমি জানি না কি হবে, তবে আমি চেষ্টা করতে চাই। হয়তো বেনারসে গিয়ে কিছু প্রাচীন জ্ঞান বা সাহায্য পাওয়া যাবে। আমাদের এই অভিশাপের সমাধান সেখানেই আছে। অনিমেষবাবু বললেন, মধুরা, তুমি যদি মনে করো এই পদক্ষেপ একমাত্র সমাধান, তবে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু সাবধান থেকো। মধুরার মা বললেন, মধুরা, তুমি বেনারসে গিয়ে কি আশা করছো? আমি জানি তুমি শক্তি দিয়ে এই অভিশাপের মোকাবিলা করতে চাও, কিন্তু এটা সহজ হবে না। মধুরা নরম গলায় বললেন, মা, আমি জানি না কি হবে, তবে আমি চেষ্টা করতে চাই। এছাড়া কোনো পথ আমি দেখতে পাচ্ছি না, আর এইভাবে তো বেঁচে থাকা যায় না। মধুরা তার পরিবারকে ভরসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার নিজস্ব ভয়ের কথা মনের মধ্যে চেপে রাখতে পারছে না। এভাবে তার প্রস্তুতি এবং পরিবারকে এক নতুন আশার আলো দেখানোর চেষ্টার মধ্যে তার ভবিষ্যতের যাত্রা শুরু হয়। মধুরার যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে। একটি প্রাইভেট গাড়িতে করে সকালের দিকে রওনা হয়েছিল তারা। রাস্তার পাশে বিভিন্ন ছোটখাটো বাজার আর গ্রামের দৃশ্য তার চোখে পড়ছিল, কিন্তু তার মনে ছিল এক অস্থিরতা। পথে বিভিন্ন জায়গায় মানুষের জীবনযাত্রা দেখে বিভিন্ন ভিন্ন ভিন্ন সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। গাড়ি জানলার বাইরে একদিকে হলুদ সরিষা ক্ষেতের সৌন্দর্য, আর অন্যদিকে মাঝে মধ্যে উঠছে বেনারসের প্রাচীন সংস্কৃতি আর ঐতিহ্যের অঙ্গভঙ্গি। ভোরের দিকে সবাই বেনারসে পৌঁছল। শহরে প্রবেশের সাথে সাথে এক অদ্ভুত পবিত্রতা আর গাঢ় ঐতিহ্য মধুরার মনকে স্পর্শ করল। গঙ্গার পাড়ের কাছাকাছি আসতেই মধুরা তার সমস্ত ক্লান্তি ভুলে গেল। শহরের ব্যস্ততা, মানুষের ভিড় আর গঙ্গার স্নিগ্ধ জল, এই সব কিছু মধুরাকে যেন নতুন উদ্যমে পূর্ণ করছিল। বেনারসে এসে সবাই ঘুরতে এবং পুজো দিতে ব্যস্ত। মধুরা কিছুতেই শান্তি পাচ্ছিল না। ভোরবেলাতে গঙ্গার পাড়ে এসে সূর্যোদয়ের সোনালি রশ্মি দেখে সে কিছুটা প্রশান্তি অনুভব করছিল, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তার অস্থিরতা ফের মাথা চাড়া দিয়ে ওঠে। সে ঘাট থেকে ঘাটে একাই ঘুরছিল, যেন কিছু অদৃশ্য টান তাকে বারবার এক জায়গা থেকে
অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছে। বেনারস, যা কাশী নামেও পরিচিত, ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। এটি গঙ্গার তীরে অবস্থিত এবং হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসাবে পরিচিত। শহরটি প্রাচীন কাল থেকেই ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে রয়েছে বহু ঐতিহাসিক মন্দির, ঘাট এবং সাধু সন্তদের আশ্রম। বেনারসের বিশেষত্ব হল গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার পাড়ে বিশাল আরতি অনুষ্ঠান হয়, যেখানে পণ্ডিতরা পবিত্র আগুনের প্রদীপ জ্বালিয়ে গঙ্গা দেবীর আরাধনা করেন। এই দৃশ্য অতুলনীয় এবং ভক্তদের মনে এক অদ্ভুত শান্তি ও ধর্মীয় অনুভূতি সৃষ্টি করে। সন্ধ্যা নেমেছে গঙ্গার বুকে। গঙ্গা আরতির সময় হলো। গঙ্গার জল সোনালি আলোয় ঝলমল করছে, কিন্তু মধুরার মনে এক অদ্ভুত শূন্যতা। হরিশ্চন্দ্র ঘাটের এক পাশে হাঁটুতে মুখ রেখে অদৃষ্টের কথা ভাবছিল মধুরা। সে অশান্ত হৃদয় ঈশ্বরকে ডাকছিল আকুল হয়ে, যেন কোনো আশীর্বাদ বা নির্দেশ তার পথ দেখায়। অভাব আর দুঃখের মাঝে আচমকা সামনে এক কালো ছায়ার মতো লোক এসে দাঁড়ালো। মধুরা চমকে মুখ তুলল। এক পাগল ধরনের লোক, ছেঁড়া খোড়া জামা কাপড় পরা, মাথার চুল নোংরা, হলুদ দাঁত বের করে লোকটা হাত বাড়ালো তার দিকে। ভিক্ষা চাইছে। মধুরার ব্যাগে টাকা পয়সা অতি সামান্য, তবে একখানা বিস্কুটের প্যাকেট ছিল নতুন। সেটি বার করে সেই লোকটার হাতে দিল। সারাদিন কিছু খাওয়া হয়নি বোধহয় লোকটার। প্যাকেটটা পেয়েই লোকটি দুটো বিস্কুট সামনে ছুঁড়ে দিল। কোথা থেকে বেশ একটা বড় কালো কুকুর এসে ছোঁ মেরে বিস্কুটটা তুলে নিল। মধুরা দেখে লোকটি ঘাটের সিঁড়িতে বসে গেল। মধুরার দিকে তাকিয়ে হিন্দিতে বলল, বড়ি তকলিফ মে হ্যায় মা। মধুরা চমকে উঠল, কিন্তু পরক্ষণেই লোকটা চুপ করে জলের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মধুরা উঠে দাঁড়ালো। ফিরতে হবে এবার। লোকটা উঠে দাঁড়ালো, শটাং মধুরার দিকে তাকিয়ে বলল, বহুত খতরে মে হো, ও বাচ্চা তুম সবকো খতম করেগা। মধুরা চমকে উঠল। এগিয়ে লোকটার একদম কাছে গিয়ে উদ্গ্রীব স্বরে বলল, কোন বাচ্চা? কার কথা বলছেন? লোকটা হো হো করে হেসে উঠল। তারপর বলল, मणिकर्णिका के उत्तर भाग में जा, वही तुम्हें बचाने वाला मिल जाएगा। লোকটির হাসির মধ্যে যেন এক অদ্ভুত রহস্য ছিল। পাশেই কুকুরটা হঠাৎ জোরে ডেকে উঠল। মুহূর্তের জন্য মধুরা ফিরে তাকিয়েছিল। পরক্ষণেই তাকিয়ে দেখল ঘাটের সিঁড়ি শূন্য। লোকটা যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। মধুরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে এক ভয়ঙ্কর অনুভূতি। কে এই অদৃশ্য শক্তি যে তার সামনে এসে দাঁড়ালো? এবং কে সে? এই সব কথা বলল কেন? কিভাবে জানলো এত কথা? মধুরা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ জোরে কুকুরটা আবার ডেকে উঠল। মধুরা সম্বিত ফিরল। তাড়াতাড়ি ঘাট থেকে বেরিয়ে এসে একটা অটো ধরে কোনো মতে মণিকর্ণিকা ঘাটে পৌঁছল। রাতের আঁধার ঘনিয়ে এসছে তখন। সারা রাস্তা জুড়ে বিচিত্র চেহারার সাধু তান্ত্রিক অঘরীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ চোখ বন্ধ করে, কেউ গাঁজায় দম দিতে দিতে ব্যস্ত। মধুরা তাদের মাঝে অস্থির হয়ে কাউকে খুঁজে চলেছে, কিন্তু মনে এক দুঃস্বপ্নের মতো ভয়। মণিকর্ণিকা ঘাটে কিছুক্ষণ ঘোরাফেরার পর সে এক সৌম্যকান্তির মধ্যবয়সী সাধককে দেখল। সাধকের গায়ে কালো বস্ত্র। সাধকটি মাটিতে বসে, তার চারপাশে একটি শান্ত পরিবেশ। মধুরা সেই সাধকের কাছে গিয়ে দাঁড়ালো। তার মনে মনে ভাবছিল,
এই লোকটাই কি আমাকে সাহায্য করতে পারবে? সাধকটির নাম শম্ভুনাথ। মধুরা কাছে গিয়ে মাটি ছুঁয়ে প্রণাম করল। এই সময় এই জায়গায় কেন, মা? বাংলায় কথা শুনে ভারী অবাক হলো মধুরা। সাধকটি যেন তার অন্তরের কথা শুনতে পেয়েছে। মধুরা নিজের পরিচয় দিয়ে ঘটনাগুলোর বিস্তারিত খুলে বলল। সব শুনে কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ রইলেন শম্ভুনাথ। তার মুখের এই রূপ অভিব্যক্তি দেখে মধুরা দুরু দুরু বুকে কপালে ঘাম জমে উঠল। এই বোধহয় তার শেষ ভরসা। শম্ভুনাথ ধীর গতিতে বললেন, দেখো, বহুদিন থেকে আমি কালীঘাটে যাব ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজ আদেশ পেয়েছি মা, তোমায় সাহায্য করার আদেশ। চলো যাই তোমার সঙ্গে, দেখি কি করতে পারি। তবে আমার ধারণা পরিস্থিতি খুব একটা ভালো নয়। আমি খুব ভালো লক্ষণ বুঝছি না। মধুরার চোখে এক অদ্ভুত আশার আলো ফুটে উঠল। সে বলল, আপনার সাহায্য পেলে খুব ভালো হয়। আমি বুঝতে পারছি না কেন এই অভিশাপ আমাদের পিছু ছাড়ছে না। আপনার সাহায্য ছাড়া আমরা কিছুতেই এই অপশক্তির থেকে মুক্ত হতে পারবো না। শম্ভুনাথ মাথা নেড়ে বললেন, চলো, তোমার বাড়ি গিয়ে দেখি কি করা যায়। এখন রাত বেশ গভীর, কিন্তু অপেক্ষা করার সময় নেই। এই অভিশাপের উচ্ছেদ করার জন্য কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হবে। মধুরা তার বন্ধু এবং বন্ধুর পরিবারের লোকজনদের সব কথা জানিয়ে শম্ভুনাথকে সাথে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। মধুরা এবং শম্ভুনাথ বাড়ির পথে রওনা হলো। পথে মধুরা যেন এক নতুন আশার আলো দেখতে পেল। শম্ভুনাথের শান্ত ও শক্তিশালী উপস্থিতি তাকে কিছুটা স্বস্তি দিল। তারা যে পথে এগিয়ে যাচ্ছিল তা যেন এক নতুন পথের নির্দেশিকা। অন্ধকারে পথ চলার মধ্যে মধুরা ভাবছিল কিভাবে তার পরিবারের দুর্দশা শেষ হবে। সে মনে মনে প্রার্থনা করতে লাগলো যেন এই রাতে কোনো আশার আলো পাওয়া যায়। শম্ভুনাথ হয়তো এই মুহূর্তে তার জীবনের শ্রেষ্ঠ সাহায্যকারী হয়ে উঠতে পারে। সে এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলল। পরের দিন দুপুরের দিকে যখন মধুরা শম্ভুনাথকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির গেট খুলল, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। বাড়িতে ঢুকে শম্ভুনাথ খুব গম্ভীর হয়ে ভুরু কুঁচকে কিছু ভাবছিলেন। সন্ধ্যে থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। দোতলার ঘরে কে যেন বাসনপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। সব ঘরের লাইট বিশ্রীভাবে কাঁপতে শুরু করলো। বাইরের দিকের দুটো বাল্ব সশব্দে ফেটে কাঁচ ছড়িয়ে পড়ল। আর একটু রাত হতেই কে যেন সিঁড়ি দিয়ে ওঠা নামা শুরু করতে লাগলো। আতঙ্কে মধুরা এবং তার মা বাবা ভয়ে সিঁটিয়ে গেছে। রাত গভীর হতে শম্ভুনাথ মধুরার শোয়ার ঘরের মাটিতে আসন পেতে বসলেন। ঘরের আলো নিভিয়ে একটা মোটা মোম জেলে দিলেন। মধুরার চারপাশে একটা গণ্ডি দিলেন। তারপর অশ্রুত শব্দে মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মোমের শিখা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। বাইরে দেওয়ালের গায়ে কে যেন নখ দিয়ে আঁচড়াচ্ছে। গায়ের রক্ত জল করা গজরানি আর সেই খলখল করে বাচ্চার গলার হাসি শুরু হলো।
সোমনাথ একবারের জন্যেও মন্ত্র পড়া থামাননি। দেওয়ালের গায়ে একটি মিশমিশে কালো ছায়া ফুটে উঠল। বড়জোর ফুট 3 উচ্চতা, ঠিক যেন শিশুর অবয়ব। চোখের জায়গায় টকটকে লাল, তার দাঁতে দাঁত পেশার আওয়াজ পরিষ্কার। মন্ত্র থামিয়ে শম্ভুনাথ জিজ্ঞেস করলেন, কে তুই? এখানে কি করছিস? অপার্থিব আওয়াজ বেরিয়ে এলো তার গলা থেকে। একসঙ্গে যেন দুজন কথা বলছে। ঠিক কথা বলা নয়, ভয়ঙ্কর এক গর্জানি, যা বোঝা গেল সে বহুদিন ধরে এখানে রয়েছে। সবাইকে শেষ করে তবে সে এই জায়গা ছাড়বে। শম্ভুনাথ মেঘের মতো কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন, কি করলে এই বাড়ি ছাড়বি? উত্তরে ঘরের মধ্যে তোলপাড় করে ঘুরতে লাগলো সেই অপার্থিব জীব। খলখল করে হাসতে হাসতে বলল, কিছুতেই না, কেউ তাড়াতে পারবি না। কিছুক্ষণ তাণ্ডব লীলা চালানোর পর উধাও হলো সেই ছায়া মূর্তি। সোমনাথ উঠে সারা বাড়িতে সাদা গুঁড়ো ছড়িয়ে দিলেন মন্ত্র উচ্চারণের সঙ্গে। তারপর আবার আসনে এসে বসলেন। তার মুখ অসম্ভব গম্ভীর। তিনি মধুরাকে বললেন, কিছু বুঝলে মা? মধুরা অসহায়ভাবে ঘাড় নাড়ল। তার মাথা কাজ করছিল না। শম্ভুনাথ বললেন, তোমাদের ভিটেতে কাচ্চা কালুয়া বহুদিন আগেই প্রবেশ করেছে মা। বলা ভালো, এই বংশকে শেষ করার জন্য কোনো তান্ত্রিক তাকে এখানে পাঠিয়েছে। তাই এ বাড়িতে একের পর এক মৃত্যু আর দুর্ঘটনা হয়েছে। একে সরানো বড় কঠিন। মধুরা হতবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কাচ্চা কালুয়া কি? মৃদু হাসলেন শম্ভুনাথ। তারপর বললেন, ছোট বালক যখন অপঘাতে মারা যায়, তার আত্মা অকালে জীবন ছেড়ে যাওয়ার ক্ষোভে শান্তি বা মুক্তি কোনোটাই পায় না মা। সে তখন প্রেতাত্মা রূপে ঘুরতে থাকে। এই ধরনের আত্মা অতীব শক্তিশালী আর ক্ষতিকারক হয়। তার উপর যদি কোনো দুষ্ট তান্ত্রিকের পাল্লায় পড়ে, সে তাকে মুক্তির লোভ দেখিয়ে বহু অপকর্ম করিয়ে নেয়। একটু থামলেন শম্ভুনাথ। তারপর আবার বললেন, তোমাদের বাড়িতে তোমার পিতামহের কোনো শত্রু তোমাদের শেষ করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে ধরে একে পাঠিয়েছিল। এ কোনো সাধারণ প্রেত নয়। তাই শুধু হোম বা যজ্ঞ বা পুজো পাঠ করে এর নিবারণ হবে না। এর বিশেষ পদ্ধতি আছে। মধুরা শম্ভুনাথের 2টি পা আঁকড়ে ধরল। বাবা বাঁচান আমাদের, দয়া করুন। হা হা করে হেসে উঠলেন শম্ভুনাথ। আহা, ও কি? তোমাকে সাহায্য করার আদেশ পেয়েছি বলেই তো এতদূর আসা। শম্ভুনাথ মধুরাকে বাড়ির ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে শুরু করলেন। কাচ্চা কালুয়া আসলে এক ধরনের প্রেতাত্মা, যেটি মূলত পাপাচারের কারণে চলে আসে। এর পেছনে এক দুষ্ট তান্ত্রিকের ভূমিকা রয়েছে। সে মানুষের ভয়াবহ কষ্ট ও মৃত্যু ঘটানোর জন্য তন্ত্র শক্তির ব্যবহার করে। ওই অঘরীর শিষ্য তোমার পিতামহের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি একটি বাণিজ্যিক বিনিয়োগের সুযোগ হারিয়েছিলেন তোমার পিতামহের জন্য। শত্রু হয়ে ওঠা সেই ব্যক্তি অঘরীর কাছে গিয়ে তাকে তোমাদের পরিবারের ক্ষতি করার জন্য টাকার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব মেনে নিয়ে অঘরী তোমাদের বাড়িতে কাচ্চা কালুয়াকে পাঠিয়ে দেয়,
যাতে পরিবারের প্রতিটি সদস্যের অশান্তি ও মৃত্যু ঘটে। এ কথা শোনার পর মধুরা আশ্চর্য হয়ে গেল। শম্ভুনাথের মুখ থেকে কাচ্চা কালুয়ার নির্মম পরিকল্পনা বিস্তারিত শুনে তার মন ভয়ে শিউরে উঠল। শম্ভুনাথ বললেন, অঘরীর উদ্দেশ্য ছিল একটি ভয়ঙ্কর প্রেতাত্মাকে ব্যবহার করে তোমাদের সুখ শান্তি ছিনিয়ে নেওয়া। কাচ্চা কালুয়া সেই প্রেত যেটি এতদিন তোমাদের বাড়িতে আক্রমণ করছে এবং তোমাদের সকলকে ভয়ে ভীত করছে। এই প্রেতকে দূর করার জন্য এক বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এই বলে থামলেন শম্ভুনাথ। পরের দিন তিনি বাজারে গিয়ে দুটো কালো ধূসর মেশানো পায়রা আর কিছু সামগ্রী কিনে আনলেন। উপাচারের কিছু ক্রিয়া করে মধুরাকে বললেন, এই ধরনের প্রেতকে রক্ত দিতে হয় মা। আমাকে এই পায়রা ওর উদ্দেশ্যে বলি দিতে হবে। পায়রাগুলির মাথা ছিন্ন করে রাখলেন বাগানের একটা নির্দিষ্ট গাছের তলায়। তারপর সেখানে বসে মন্ত্র পড়তে পড়তে জোরে জোরে বললেন, নে মাসান, তোর ভোগ দিলাম, গ্রহণ কর। তবে গ্রহণ করার পর আর তোর এখানে ঠাঁই হবে না। আর যদি স্বেচ্ছায় না যাস তবে তোকে কি করে জব্দ করতে হয় তাও আমি জানি। সাথে সাথে ঝড় উঠল যেন বাগানে। বাড়ির দোতলার বারান্দায় ঘর থেকে ছুঁড়ে বাসনপত্র ফেলতে লাগলো কেউ। কালো একটা বলের আকৃতি গোল হয়ে গড়াতে লাগলো। তারপরেই সেটা যেন একটা আগুনের গোলা হয়ে এদিক সেদিক ছিটকে ঘুরতে শুরু করলো। কি যেন এক তাণ্ডব শুরু হয়ে গেল। একবারের জন্যেও মন্ত্রপাঠ থামাননি শম্ভুনাথ। একটা ঘর থেকে জল নিয়ে ছেটাতে লাগলেন তিনি ওই আগুনের গোলাটির দিকে। ওখানেই পায়রার দেহ রেখে মধুরাকে নিয়ে ঘরে ফিরে আসলেন তিনি। বাগানে শন শন করে একটা পাগল হাওয়া বইতে লাগলো, কিন্তু পায়রার শরীরটা কেউ ছুঁল না। শম্ভুনাথ একটু চিন্তায় আছেন, মুখ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তিনি মন্ত্র উচ্চারণ থামালেন না। শেষমেশ ভোরের দিকে যেন বাগানের গাছপালা আছড়ে পড়তে লাগলো। কার তীব্র আক্রোশ যেন মাথা কুটে কুটে মরছে সেখানে। শম্ভুনাথ একভাবে চোখ বন্ধ করে জপ করে যাচ্ছিলেন। ভোর হলে বাগানে গিয়ে দেখা গেল পায়রার শরীর নেই, কাচ্চা কালুয়া ভোগ নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন শম্ভুনাথ। তবে কাজ এখনো শেষ হয়নি। তার নির্দেশে মধুরা ওই গাছের তলায় মাটি খুঁড়ল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা বহু পুরনো শিশুর হাতের হাড়। শম্ভুনাথ বললেন, এটা পুঁতেই কাজ করা হয়েছিল। এর সৎকার যতক্ষণ না করা হবে ততক্ষণ ওই মাসান তার প্রেত জনি থেকে মুক্ত হবে না। তার মুক্তি না হলে সে তার প্রতিশোধ পরায়ণতা দিয়ে মানুষের ক্ষতি করেই যাবে। এই পুঁতে রাখা হাড়টার টানেই বাড়ি ছাড়তে পারছে না ওই প্রেত। মধুরা আর শম্ভুনাথ শ্মশানে গিয়ে হাড়টির যথাযথ সৎকার করেছেন। তখন আধার ঘনিয়ে এসছে। মধুরা নদীতে ভস্ম ভাসিয়ে দিল। শম্ভুনাথ তখন মন্ত্র পাঠ করছেন। মধুরাও ফিস ফিস করে বলছিল, দীর্ঘদিন পর আজ মুক্তি হোক তোমার, আলোর পথে নতুন জীবন লাভ করো। হঠাৎ যেন তার মনে হলো নদীর মধ্যে থেকে একটা নীল আলোর বল লাফিয়ে উঠল, ভেসে চলল উপরে আকাশ পানে। শীতল একটা বাতাস পাক খেয়ে ছোট্ট একটা ঘূর্ণি তুলে নদীর জলে পাক খেতে লাগলো। কিছুক্ষণ পর মিলিয়ে গেল মোহনার পানে। শরীরটা বড় হালকা লাগছে মধুরা। শম্ভুনাথ বলল, এবার তোমাদের অভিশাপ সমাপ্ত হলো।
আর কোনো ভয়ের কারণ নেই মা। এরপর 1 বছর কেটে গেছে। আজ দীপাবলি, আলোর উৎসব। বহুদিন পর মিশ্র বাড়ি আজ আলোয় সেজেছে। মধুরা একটা বেশ ভালো চাকরির পরীক্ষায় সফল হয়ে এখন চাকরি করছে। বাড়ির সেই বিষণ্ণ ভাবটা আর নেই। তার মাও দীর্ঘদিনের চিকিৎসার পর হঠাৎ একটু সাড়া দিতে শুরু করেছেন। প্রেত মুক্তি ঘটেছে এই বাড়ির। আলোর উৎসবে বিশ্ব সংসারের মতো মেতে উঠেছে এই বাড়িও বহু দিন পর। কিন্তু সত্যি কি সব এত সহজে ঠিক হয়ে গেল? এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিয়ে গেল মধুরার শরীর। মধুরার মনের ভয় যেন তাকে জানান দিয়ে গেল, সে আছে, কাচ্চা কালুয়া আছে। আবার যদি কোনোদিন কোনো তান্ত্রিক নিজের অশুভ উদ্দেশ্য পূরণের জন্য তাকে জাগ্রত করে, তবে সে আবার ফিরে আসবে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? তাড়াতাড়ি কমেন্ট করে জানান আমাদের। আর জানাতে ভুলবেন না কোথা থেকে আপনারা আমাদের এই গল্প শুনছেন। আমরাও জানতে চাই কত দূর থেকে আর কোথা থেকে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের গল্প শুনছেন। আর এই কমেন্টের থেকেই আমরা আড্ডা শুরু করব আমাদের ভয়ের যাত্রায়। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেল, তাদের কাছে আমাদের অনুরোধ, তাড়াতাড়ি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভয়ের সফরে। আপনারা সবাই ভালো থাকবেন, ভয় থাকবেন।